This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রভাত, স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানটা কিন্তু বড্ড জটিলতার ভেতর দিয়ে আমাকে যেতে হবে। আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা চিরকাল আমাদের পাশে ছিলেন, আছেন, থাকবেন। এবং যদি মনে হয় যে আমার কোথাও ত্রুটি হচ্ছে, দয়া করে কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। এবং কেন এই কথা বলে শুরু করছি, যেহেতু অনুষ্ঠানটার নাম হচ্ছে ফ্যাসিবাদ জিন্দাবাদ। দেখুন, ফ্যাসিস্ট কাকে বলে তার কথাটা কিন্তু আমি এখনো পর্যন্ত কাউকে টার্গেট করে ফ্যাসিস্ট বলিনি, কারণ আমি ভারতবর্ষে বাস করি। একটা প্রত্যাঘাত হয়েছে, যেটাকে আমি যুদ্ধ বলতে নারাজ, মানে যুদ্ধের মতন। এবং সেই প্রত্যাঘাতে আমাদের ইন্ডিয়ান আর্মি এবং তাদের সম্পূর্ণ শক্তি নিয়ে এয়ারফোর্স ইত্যাদি তারা আক্রমণ হেনেছে, এবং যেখানে সন্ত্রাসবাদীদের ঘাঁটি পাকিস্তানের বিভিন্ন জায়গায়, সেই 9টি সন্ত্রাসবাদের জায়গা ধ্বংস করে দিয়েছে। এরপরের থেকে যা কিছু হয়েছে সেগুলো টিভিওয়ালারা দেখিয়েছে বা খবরের কাগজওয়ালারা বলেছে, চামচেবাজি করেছে, মিথ্যা কথা বলেছে। পার্ট টু পার্ট এমন কিছু প্রশ্ন তুলবো, কারণ এই অনুষ্ঠানটার বা এই মানে আক্রমণটার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর। আচ্ছা, অপারেশন সিন্দুর মানেটা হচ্ছে অপারেশন সিঁদুর, আমাদের বাঙালি হিন্দুদের যেটা থাকে। তো এই অপারেশন সিঁদুর জিনিসটাকে এখন বেচতে শুরু করেছে নরেন্দ্র মোদী এবং তার দলবল, মেনলি নরেন্দ্র মোদী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যেটা কামনা করা হয় না। অর্থাৎ সিঁদুর দিও না মুছে গোছের যাত্রার পালার থেকে মনে হচ্ছে তার কাছে ফের এই কথাটা উঠে আসতে পারে। অপারেশন সিঁদুর বলে সেই সিঁদুরটাকে নিয়ে তিনি এখন ভোট প্রচারে নেমেছেন। কারণ কি কি বৃত্তান্ত সেটা তো আগেও বলেছে, কিন্তু সত্যিই কি তাতে মানুষ টসকাচ্ছে? দেখুন, একটা কথা বলি, আমাদের দেশে 20% মুসলিম রয়েছে যারা কেউ বিজেপিকে দুচক্ষে দেখতে পারে না, 1-2টো ভোট পেতে পারে ওদিক ওদিক থেকে। এবং অন্তত 10% শিক্ষিত, মধ্যশিক্ষিত ইত্যাদি মানুষ রয়েছে, মানে 30%। এই 10% মানুষ এবং এই 20% এরা বিশ্বাস করে যে বিভিন্ন মিডিয়া, গদি মিডিয়া এবং মোদী বা তার সহচররা যেই কথাগুলো বলছেন টলছেন, সেগুলো অনেকটাই ফোলানো, ফাঁপানো এবং মিথ্যাতে ভর্তি, যার যুক্তি নেই। কারণ এই বেলুনটাকে মানে ফুটো করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি যে রংবাজিটি করেছেন, এবং তিনি যেভাবে প্রতিটি নরেন্দ্র মোদীর ভাষণের আগে তিনি যেভাবে টুইট করছেন বা নিজে এসে বক্তৃতা দিচ্ছেন, তাতে করে নরেন্দ্র মোদী কেন আমার দেশকে খাটো করা হচ্ছে। ফলে এটা তো আমি নিশ্চিন্তে বলবো যে আমার দেশের অভ্যন্তরে প্রধানমন্ত্রী কি করছেন বা অমিত শাহ কি করছেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু ডোনাল্ড ট্রাম্প নাক গলাচ্ছেন, এটাকেও আমাদের পছন্দ নয়। সুতরাং ফ্যাসিজমের দিকে কেন যাচ্ছি? ডোনাল্ড ট্রাম্প নিজে ব্যক্তিগতভাবে অত্যন্ত ফ্যাসিস্ট। ফ্যাসিস্টের দুটো ক্যারেক্টার রয়েছে, আপনাদেরকে বলি। ফ্যাসিজমের জায়গা থেকে আমরা দেখেছিলাম হিটলার বিভিন্ন দেশ আক্রমণ করছে, কিন্তু তার দেশের অভ্যন্তরে কমিউনিস্ট এবং ইহুদিদের বাদ দিয়ে মাথায় তুলে রেখেছিলেন তার দেশবাসীকে, কোনোদিন কিন্তু ট্যাফও করেনি, কাউকে ফোর্স করেনি যুদ্ধে আসতে হবে। আবার স্টালিন যখন ক্ষমতা আসে, তিনিও ফ্যাসিস্ট। তিনি কিন্তু তার দেশের অভ্যন্তর শুধু নয়, তিনি পূর্ব ইউরোপের সমস্ত দেশগুলোকে দখল করেছিলেন এবং লেনিনের সঙ্গী সাথী সব মেরে শেষ করে দিয়েছিলেন। দ্যাট ইজ অলসো ফ্যাসিজম। আবার দেখুন, আমাদের ভারতবর্ষ শাসন করেছে যে ব্রিটিশরা, দ্যাট ইজ অলসো ফ্যাসিজম। তারা কিন্তু নিজেদের দেশে কেঁচো হয়ে থাকে। ব্রিটিশ সাম্রাজ্য, তারা মনে করে তাদের রাজা সব বা রানী সব, তারপরে তাদের আর কাউকে পাত্তা দেয় না। ব্রিটিশ অধিবাসী যারা, তারা সরাসরি অভিযোগ করেন, কমপ্লেন করেন এবং তাদের নানান রকম বক্তব্য তারা তুলে ধরেন গভর্নমেন্টের বিরুদ্ধে। তো সুতরাং এই ক্ষেত্র থেকে একটি কথা নিশ্চিন্তে বলা যায় যে তাদের দেশে ডেমোক্রেসি আছে, এটাকে ফ্যাসিজম বলবো না, রাইটিস্ট ডেমোক্রেসি, যেটা আমেরিকাতেও আছে। ডোনাল্ড ট্রাম্প যতই বাজে লোক হোক না কেন, তিনি দেশের বাইরে মস্তানি করছেন, দেশের অভ্যন্তরে কিন্তু করছেন না। কিন্তু আমাদের দুর্ভাগ্যের ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর আজ এতগুলো বছর, এক ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থাটা বাদ দিলে কোনোদিন কিন্তু ফ্যাসিজমের কোনো লক্ষণ দেখা যায়নি। তাহলে কি ফ্যাসিস্ট বলবো, ফ্যাসিবাদ বলবো? ফলে এই প্রশ্নটা তো উঠতেই পারে, আজকে উঠে আসছে বারবার করে।
তিনি যেভাবে অপারেশন সিঁদুরকে তুলে ধরছেন, তার আগে বারবার বিরোধীরা যে প্রশ্ন করছেন তিনি পাত্তা দিচ্ছেন না, এবং সম্মিলিত যে মিটিং গুলো হয়েছে একটি মিটিংও তিনি অ্যাটেন্ড করেননি, এবং তিনি সাধারণত এই ধরনের যুদ্ধ বিগ্রহ করলে লোকসভা ডাকতে হয় বা বোথ হাউস ডাকতে হয়, লোকসভা রাজ্যসভা, তিনি ডাকছেন না, পরোয়াই করছেন না। তিনি এখনো কিন্তু সংখ্যাগুরু অবস্থায় যেই মস্তানিটা তাদের দলের ছিল বা তার ছিল, সেটাই তিনি এখনো চালিয়ে যাচ্ছেন। এটা চলতে পারে না, অ্যান্ড ইটস কল দ্য ফ্যাসিজম, ইটস কল দ্য ফ্যাসিজম। কারণ আমার আপনার বক্তব্য শোনার কোনো দরকার নেই। আমরা যদি মনে করি যে বা এই ধরনের কথা বলে দেশদ্রোহী বলা হচ্ছে, নাও কাম টু দ্য পয়েন্ট, কে দেশপ্রেমী আর কে দেশদ্রোহী আমি পার্ট টু পার্ট বলবো। আচ্ছা বলুন তো, আপনাদের কাছে সরাসরি প্রশ্ন করি, যে যে দুই ব্যক্তি আজকে ভারতবর্ষের নারী নক্ষত্র চালাচ্ছেন এবং যা পারছেন করছেন, তাদের নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী এবং তার সহকারী বা সহযোগী বা সর্বক্ষণের সঙ্গী বলা যেতে পারে, মানে এই ধরনের কাজে, তার নাম হচ্ছে অমিত শাহ। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু আপনারা বলতে পারেন কি যে এই অমিত বিক্রম তিনি দেখিয়েছেন ইডি সিবিআই দিয়ে যত বিরোধীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, এবং তিনি তার দলে, মানে এখন জেপি নাড্ডা দলের সভাপতি হলো, তিনি দলটা চালাচ্ছেন, নাড্ডা ক্ষমতাহীন, আপনাদের বলে দিচ্ছে, বাংলার জামাই নাড্ডা। এবং নাড্ডা অত্যন্ত শিক্ষিত মানুষ, ইংরেজি বাংলা বোঝেন, ভালো বলতে পারেন না, হিন্দিতেও দারুণ ভালো বলেন। অমিত শাহ কিন্তু শিক্ষিত, আপনাদের বলি, অমিত শাহর বিরুদ্ধে আমি কথা বললো, আমি বলবো যে তিনি বায়ো কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন, গ্রাজুয়েট, ভালো রেজাল্টও করেছেন। আমি মোদির ডিগ্রি সম্বন্ধে কোথাও কিছু পাইনি বলতে পারবো, বাট দিস অমিত শাহ হ্যাজ দ্যাট বা হ্যাড দ্যাট রেসপন্সিবিলিটি, তাকে কৈফিয়ত দিতে হবে যে তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, পুরো কাশ্মীর, জম্মু বাদ দিয়ে কাশ্মীরের টোটাল পুলিশ ব্যবস্থা, আর্মি ব্যবস্থা তার হাতে, অর্থাৎ সিআরপিএফ অ্যান্ড পুলিশ। তাহলে 26 জনের মৃত্যু হলো কেন? এবং জানা যাচ্ছে, যেটা এই প্রশ্নটা আমার নয়, আমার কাছে যে তথ্যটি এসছে যে কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ এবং খের, তারা যুগ্মভাবে কিছু প্রশ্ন তুলেছেন এই অপারেশন সিঁদুর নিয়ে, এবং তারা পরম শ্রদ্ধায় বলেছেন যে অপারেশন সিঁদুর যেটা আমাদের এয়ারফোর্স করেছে বা আমাদের আর্ম ফোর্স করেছে, তাকে সেলিউট জানাই, তার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, আমাদেরও নেই। আমি বা প্রবীর বিশ্বাস বা আমাদের এখানে যারা আরো অতিথিরা বসেন এনকে ডিজিটালের পক্ষ থেকে, আমরা কিন্তু আর্মির বিরুদ্ধে একটি কথা বলিনি, বরং বারবার বলেছি জয় হিন্দ, আপনারা যা বলছেন প্রত্যেকটা সত্য হিসেবে, আমরা সিপিএম নই, প্রত্যেকটা কথা সত্যি যে আপনারা অ্যাটাক করেছেন। তো আমার এখানে প্রশ্নটা হচ্ছে, যেটা যে প্রশ্নটা আজকে আপনাদের সামনে তুলছি, আচ্ছা বলুন তো, এত ফুর্তি ফার্তা শুরু হয়ে গেছে বিজেপির মধ্যে, তারা চারিদিকে পোস্টার ছাপাতে শুরু করেছে যে অপারেশন সিঁদুরের কাণ্ডারি হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কি সত্যি তাই? নরেন্দ্র মোদীর জন্য এই এই যে যতটুকু যা 3 দিন 4 দিনের ঘটনা ঘটেছে তার জন্য দায়ী নরেন্দ্র মোদী নাকি সোলজার? এই মিনিমাম রেসপেক্টটা যারা দিতে পারে না, যারা সোলজারকে খাটো করে একজন রাজনৈতিক নেতাকে তুলে ধরেন, তারা দেশপ্রেমী? তারা অ্যাবসলিউটলি ফ্যাসিজমের দালাল ছাড়া কিছু বলবো না, যারা পত্রপত্রিকা তো বটেই, গদি মিডিয়াও বটে, এবং তার সঙ্গে আনুষঙ্গিক যারা রয়েছেন, তাদের পেছনে এমন আঙুলি যাচ্ছে যে তারা ভয়ের চেয়ে আধমরা হয়ে রয়েছে, বা খুব ফুর্তিতে রয়েছে, প্রচুর টাকা পয়সা পায়। তো এদের দালালির রিয়াকশন অনুযায়ী প্রশ্নটা আজকে করবো, যেটা যেটা জয়রাম রমেশও করেছেন। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা প্রশ্নটা তুলবেন যে যে 26 জনকে নির্মম ভাবে আধ ঘন্টা 40 মিনিট ধরে প্যান খুলে এটা করে ওটা করে, যতটুকু যে শুনেছি মানে তাদের মুখ থেকে, তাদেরকে যে হত্যা করা হয়েছে, আমার প্রশ্নটা হচ্ছে যে পহেলগাম এমন একটি জায়গা, আপনি যদি পুরীতে যান, পুরী মন্দিরের সামনে সিকিউরিটি রয়েছে, পরিষ্কার ব্যাপার। আপনি যদি দিল্লিতে যান, লালকেল্লার সামনে সিকিউরিটি রয়েছে, হাই সিকিউরিটি। আপনি যদি বম্বেতে যান, চার্চ গেট থেকে শুরু করে এন্টায়ার মেরিন ড্রাইভে সিকিউরিটি রয়েছে, যাতে করে সেখানে কোনো ঘটনা না ঘটে, বা শেয়ার মার্কেটের ওখানে প্রচুর সিকিউরিটি রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো ইম্পর্টেন্ট প্লেস, এই ইম্পর্টেন্ট প্লেসের মধ্যে কাশ্মীর পুরো দাঁড়িয়ে রয়েছে, কাশ্মীরের রাজধানী শ্রীনগরের উপর নয়। শ্রীনগরে কি আছে, ওই নৌকো ফৌকোতে করে লোকে থাকে, এটাকে শহরটা সুন্দর, কিন্তু আসল জায়গা হচ্ছে পহেলগাম। লোকে কাশ্মীরে যায় পহেলগাম দেখার জন্য, লোকে নর্থ বেঙ্গলে যায় দার্জিলিং এ যাওয়ার জন্য, বা সিকিম, যাই হোক, আমাদের রাজ্যের ব্যাপার হলে দার্জিলিং এ যাওয়ার জন্য। তো আমার প্রশ্নটা হচ্ছে যে সেই পহেলগামে কেন পুলিশ সিকিউরিটি বা সিআরপিএফ কিছু ছিল না ওই সময়টুকু? তারপর আধ ঘন্টা বাদে তারা কোত্থেকে উদয় হলো, তার উত্তরটা দেবেন না অমিত শাহ? তার কোনো উত্তর আজ অব্দি দেয়নি।
উল্টে বলছে আমরা এটা ভেঙেছি ওটা ভেঙেছি, আরো অ্যাডিশনাল কথা বলছি যেটা জয়রাম রমেশ তুলেছেন। এবং শুধু জয়রাম রমেশ না, এক সময় বিজেপির বাজপেয়ীর মন্ত্রিসভার অন্যতম সদস্য অরুণ সৌরি, আজকে বয়স হয়ে গেছে নিয়ারলি 90, তো তিনিও মুখ খুলেছেন। তিনি বলেছেন যে মিডিয়া যেগুলো দেখাচ্ছে বা যে ঘটনাগুলো ঘটেছে সেটা আমাদের কাছে লজ্জার। তো সেই জায়গা থেকে আমার প্রশ্নটা হচ্ছে যে এই ২৬ জনকে নির্মমভাবে হত্যা হলো, চুন চুনকে মারা হলো সিনেমার মতন করে, তারপরে গদিতে বসে আছেন কি করে অমিত শাহ? তার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ হচ্ছে না কেন? এই প্রশ্নটি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম তুলেছিলেন। আপনাদেরকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘটনাটা ঘটার পর প্রথম মুখ খুলেছিলেন বিরোধীদের পক্ষ থেকে। তখন সেদিনকেও কিন্তু কংগ্রেস মুখ খোলেনি বা কেউ মুখ খোলেনি। প্রথম মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সম্ভবত সেদিনকে হয় নবান্ন বা এরকম কোন একটা জায়গায় বলেছিলেন যে এতগুলো লোক মারা গেল, সিকিউরিটি কোথায় ছিল, প্রশ্ন তুলেছেন। তিনি সরাসরি আক্রমণ করেছেন যে ওই অমিত শাহকে, যে ওয়ার্কিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তার অপদার্থতার জন্য, তার পুলিশি অপদার্থতার দায় তিনি ঘাড়ে নেবেন না। আপনাদেরকে কিছু খবর বলি যে এই অমিত শাহ যেটা আজকে করছেন সেটা বিজেপি বা আরএসএস এর কোন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা উচিতই না। বারবার করে বলা হচ্ছে যে লোকসভা ডাকুন, লোকসভা ডাকার বুকের পাটা না অমিত শাহ আছে না নরেন্দ্র মোদীর আছে। আরএসএস কি এগুলো টলারেট করবেন? আপনাদের হিন্দুত্ববাদ বাদ দিয়েও তো আপনার একটা সিস্টেমে চলে। এই সব চেলাচামুন্ডাকে আপনারা তৈরি করেছেন। আর অমিত শাহ তৈরি করছে যত রাউডি, মানে এক্স কংগ্রেসি, এক্স তৃণমূল, এক্স সিপিএম, যারা দল ভাঙিয়ে এসে তাদেরকে বড় বড় পোস্টে বিভিন্ন স্টেটে বসিয়ে রেখে দিয়েছেন। কেন রেখে দিয়েছেন? যাতে করে তার দাদাগিরিটা চলে এবং তিনি চুপ করে থাকেন এবং তার কোনো যেন ফাংশন না থাকে। মানে তার মানে হচ্ছে কি অমিত শাহ চুপ করে থাকেন, তিনি পর্দার আড়ালে থাকেন, ইন্দ্রজিৎ। এবং যা খুশি, যেমন আমাদের এখানে মাল মশলা হচ্ছে এই শুভেন্দু অধিকারী ব্যাটালিয়ন, যেগুলো সব তৃণমূলের রিজেক্টেড পচা ধচা মাল রয়েছে, শুভেন্দু অধিকারীর চেলা যেমনটা তারা তো এগুলো করে রেখেছে। এগুলো হচ্ছে কি ফ্যাসিজমের লক্ষ্য, যে আজে বাজে লোকে ভর্তি করে রেখে দিয়েছে, যেটা গতকাল রাত্রিবেলা প্রবীরদা অনুষ্ঠানটা করেছেন। তো এখানে প্রশ্নটা হচ্ছে ২৬ জনের মৃত্যুর কি প্রতিশোধ না হল? আপনারা বলছেন ৯টা জায়গা ভাঙা হয়েছে, তার মধ্যে যে এই ৫ জন যারা নির্মম নৃশংসভাবে হত্যা করে, যেমন বলেছে যা গিয়ে মোদীকে বল, তাদের একজনও ধরা পড়েছে? তাদের ছবি ছক্কা বেরিয়ে গেছে, তাদের তো সমস্ত কিছু রয়েছে। তার মানে তারা ১০০ কিলোমিটার হেঁটে ভেতরে ঢুকে পায়েলগামে খুনটুন করে আবার ১০০ কিলোমিটার দিয়ে তারা পাকিস্তানে ঢুকে গেছে কিংবা কাশ্মীরের কোথাও রয়েছে। আজ ২২ দিনে তাদেরকে ট্রেস করা যায়নি। এবং ট্রেস করা যায়নি শুধু না, এই ট্রেসিং এর জায়গা থেকে আরেকটি কথা বলা যায় যে তারা যে কোথায় কি বৃত্তান্ত কেন এলো সেটা তদন্তের জায়গাতেও পর্যন্ত নেই। এবং এটা নিয়ে যেহেতু লোকসভাতে প্রশ্ন উঠবে, সেহেতু লোকসভা ডাকা হচ্ছে না, ডাকতে বাধ্য। এবং বিরোধীরা হচ্ছে গিয়ে লোকসভার আসল চরিত্র, এটা জেনে নিন। বিরোধীরাই হচ্ছে গিয়ে লোকসভায় বক্তব্য রাখার জায়গায় যেটা সরকার শুনতে বাধ্য, যেটা নরেন্দ্র মোদী জীবনে শোনেন। দুটো উদাহরণ দিচ্ছি। ইন দ্য ইয়ার 1962 যেবার চীন আমাদের আক্রমণ করলো, সম্ভবত ২২ থেকে ২৬শে অক্টোবর, ওই টাইমটাতে, তার ঠিক ৩ দিনের মাথায় তিনজন গিয়েছিলেন জওহরলাল নেহেরুর সঙ্গে দেখা করতে। ভালো করে শুনে নিন। 1962 যখন চীন আমাদের দেশকে আক্রমণ করে, এবং আক্রমণটা বেমাক্কা আক্রমণ ছিল, তা ৩ দিনের মাথায় ৩জন সাংসদ, তার মধ্যে একজন একেবারে আনকড়া নতুন 62 তারা জওহরলাল নেহেরুর সঙ্গে দেখা করেন এবং সরাসরি কৈফিয়ত চান এসব যুদ্ধের মানেটা কি, কি হচ্ছে এটা কি। শুধু তাই নয়, তারা ৩জন নেহেরুর সঙ্গে বা পণ্ডিতজির সঙ্গে দেখা করার আগে, তখন আপনার লোকসভার সামনে একটা পুলিশ স্টেশন ছিল, আমি জানি না এখন আছে কিনা। সেই পুলিশ স্টেশনের সামনে তারা হুজ্জুতি করে, আন্দোলন করে, আমি হুজ্জুতি বলবো না, আন্দোলন করে এবং নেহেরুর সঙ্গে দেখা করে। নেহেরু তাদেরকে সময় দেন সঙ্গে সঙ্গে, এবং নেহেরুকে বলেন অবিলম্বে লোকসভা এবং রাজ্যসভা খুলতে হবে, আমাদের বক্তব্য রয়েছে। তার একজনের নাম হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। জানতেন? জানতেন না। জওহরলাল নেহেরু তাকে উইথ ডিউ রেসপেক্ট তার পুরো কথা শোনেন, তাদেরকে আন্দোলন করতে দেন। একবারও তিনি বলেননি নেহেরু যে তোমরা সব দেশদ্রোহী। তিনি কিন্তু লোকসভা এবং রাজ্যসভা খুলে
অসহায় কথাগুলো বলেছেন এবং তাকে তির্যক মন্তব্য এত শুনতে হয়েছিল যে তার 1.5-2 বছরের মধ্যে হাইলি সেরিব্রাল স্ট্রোক হয়ে নেহরুজি প্রয়াত হন, মানে পণ্ডিতজি চলে যান। তাহলে এর দায়টা কে নেবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় ঘটনাটি বলি, আরো মারাত্মক, জানা দরকার আপনাদের। ইন দ্য ইয়ার 1999 কার্গিল যুদ্ধ, সেই কার্গিল যুদ্ধতে যখন যুদ্ধটা হয় এবং যুদ্ধের ঠিক 3 দিন থেকে 4 দিনের মাথায় যুদ্ধ শেষ হওয়ার, সেটা যুদ্ধই হয়েছিল, 3 থেকে 4 দিনের মাথায় তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী লোকসভা এবং রাজ্যসভাকে কেন্দ্র করে একটি কমিটি তৈরি করেন, 6 জনের কমিটি, যে আপনারা আগে তদন্ত করে আমাকে জানান যে এই অ্যাটাকটা কেন হলো বা কি বৃত্তান্ত, এর পেছনে কি রহস্য ছিল বা কি, সমস্ত কিছু জানান। আমি লোকসভা এবং রাজ্যসভা খুলতে চলেছি, আপনারা আমাকে জানান। এবং এই কার্গিল যুদ্ধটা হয়েছিল সাম টাইম অফ নভেম্বর, এন্ড অফ নভেম্বর। তো এইটে করার পর কি ঘটনা ঘটেছিল, সো ইন্টারেস্টিং, মাঝখানে আমি আটকে দিচ্ছি কারণ এটা শুনলে চমকে যাবেন, কিন্তু চমকের সঙ্গে তো অনুষ্ঠানটাও দেখতে হবে দাদা। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever. Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিরতির পর। এবার আপনাদেরকে জানাবো যেটা আসল গল্প, সেটা আপনাদের জানা উচিত। কার্গিল যুদ্ধের ঠিক 3 দিন থেকে 4 দিনের মাথায় তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, যাকে অনেকেই বলতেন যে নেহরুভিয়ান বা জওহরলাল নেহরুর ভাবশিষ্য, দুজনে দুপথের প্রতীক হলো, মানে বাজপেয়ীজি কোনোদিন জওহরলাল নেহরুকে খাটো করেননি এবং তিনি যখন প্রধানমন্ত্রী হন তখন জওহরলাল নেহরুর ছবিটি নামিয়ে নেওয়া হয়েছিল ইয়ে থেকে, সাউথ ব্লক থেকে। তিনি বলেছেন ছবিটা আবার লাগাও এখানে, এটা অটল বিহারী বাজপেয়ী। তিনি তখন অটল বিহারী বাজপেয়ী 6 জনের একটি কমিটি করেন এবং বলেন যে পুরো তোমরা ছানবিন করো, আমি কিন্তু ফেব্রুয়ারি গোড়াতেই পার্লামেন্ট ডাকছি, তোমাদেরকে 15-20 দিন টাইম দিলাম। তিনি এটা ডেকে ঠিক করলেন যে সাম টাইম অফ জানুয়ারি, এটা মানে যুদ্ধ ফুদ্ধ শেষ হয়ে যখন সব সলভ হয়েছে। তো এই যে 6 জনের কমিটি, তার শীর্ষে রাখলেন এমন এক ব্যক্তিকে শুনলে চমকে উঠবেন। তার নাম হচ্ছে এন সুব্রামনিয়াম। তার নাম হচ্ছে এন সুব্রামনিয়াম। আপনারা ভাবছেন যে আবার কে রে ভাই, প্রসুন্দা সকালবেলা কি বাজে বকছে। এই এন সুব্রামনিয়ামের পুত্রের নাম হচ্ছে জয়শঙ্কর, যিনি বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রী, তার বাবা। তাকে দিয়ে কমিটিটা করেছিলেন এবং উইদিন 20 ডেজ বাজপেয়ীজি কিন্তু লোকসভা এবং রাজ্যসভায় খুলে কৈফিয়ত দিয়েছিলেন এবং তার সৈন্যরা যে প্রথম দিকে মারা গিয়েছিল, ওপর থেকে গুলি করা হয়েছিল, তাকে চেপে ধরেছিল লালু প্রসাদ যাদব থেকে শুরু করে প্রত্যেকে, তার উত্তর দিয়েছিলেন। সেই গার্ডসটা আছে না নরেন্দ্র মোদীর? তিনি পাত্তাই দিচ্ছেন না, আমলই দিচ্ছেন না। যে পার্লামেন্ট মানে জয়েন্ট পার্লামেন্টের যে মিটিং হলো তাতে নরেন্দ্র মোদী অ্যাবসেন্ট, তিনি চলে গেছেন কোথায় প্রচার করতে। যেদিনকে 26 জনের মৃত্যু হলো, নরেন্দ্র মোদী কোথায়? তিনি চলে গেছেন বিহারে প্রচার করতে। তো ফলে যখনই দেখা যাচ্ছে যা হচ্ছে না হচ্ছে, তিনি স্পটে থাকছেন না। কেন? এগুলো কি স্বাভাবিকতার লক্ষণ? এটা কি গণতন্ত্রের লক্ষণ? এর বিরুদ্ধে কথা বললে দেশদ্রোহী হওয়া যায়? তাহলে দেশপ্রেমীটাকে। আমার প্রশ্নটা হচ্ছে, এই 26 জন, তার মধ্যে বাঙালি পরিবার পর্যন্ত আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কৈফিয়ত নিতে হবে বই কি। আমি শুনছি যে আগামীকাল, আগামী পরশু মানে শনিবার এবং রোববার তারা মিছিল বার করছেন সৈনিকদের সপক্ষে, এই মানে যুদ্ধ না, এটার সপক্ষে। অপারেশন সিঁদুর ফিদুর তাদের নাম না। কিন্তু তার আগে মমতাদিকে আমি বলি যে আপনি কৈফিয়ত নেবেন না।
আজকে আপনি যেভাবে ওই বিএসএফ এর যে জওয়ানকে আটকে রেখে দিয়েছিল পূর্ণমকে, তো পূর্ণমকে ফিরিয়ে আনার তো অনেকটা দায়িত্ব আপনি নিয়েছেন, তার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং তাকে আপনি সাহস জুগিয়েছেন এবং বলেছেন যে আমরা তোমার পাশে আছি, তুমি চিন্তা করো, আমি কথা দিচ্ছি ও ফিরে আসবে। পূর্ণম ফিরে এসছে, পূর্ণম সাউ। কি কথা হয়েছে যদি থাকে আমি এক ঝলক দেখে নেব, প্লিজ ওয়াচ ইট। হ্যালো, হ্যাঁ দিদি নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি। আজকে উনি আপনাকে আমি বলে দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ আজকে সকালে হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খুব ভালো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি ভগবান আপনাদের ভালো রাখুক, আপনার বাচ্চাদের ভালো রাখুক। অনেক অনেক আপনাকে ধন্যবাদ। দেখুন আপনি, কল্যাণ স্যার, আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্রা স্যার, সবাই খুব সাপোর্ট করেছে ম্যাডাম। আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না এটা পসিবল হতো। যেখানে ধরেছিলাম সেখান থেকে ফিরে আসার জায়গা ছিল না, আমি তো আপনাকে বলেই দিয়েছিলাম ভালো আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাডাম দেখুন আপনার কথায় তো আপনি আমাকে বললেন কি আপনাকে কোথাও যাওয়া দরকার নেই, আপনি ঘরে থাকুন, আমি ঠিক ওনাকে নিয়ে আসবো। আর দেখুন আপনি আমার সাথে 3 দিন কথা বললেন ম্যাডাম, আজ 4th ডে উনি চলে এসেছেন। হ্যাঁ আমি আপনাকে ফোন করেছিলাম সকালে, হ্যাঁ খারাপ বলে ধরেনি, কিন্তু আমি যখনই শুনেছি রিলিজ হয়ে গেছে আমি তখনই ফোন করেছি। না ম্যাডাম অ্যাকচুয়ালি আমার আজকে ফোন খারাপ হয়ে গেছে আর অনই হচ্ছে না। নো প্রবলেম, আপনারা এখন একটু হাসিতে থাকুন। ঠিক আছে ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার অনেক বেস্ট উইশেস থাকলো আমার ভাইয়ের জন্য। ঠিক আছে। দিস ইজ কল ডেমোক্রেসি। মমতা ব্যানার্জি তাকে সমর্থন না করে থাকতে পারবেন? আজকে মমতা দিকে সমর্থন না করা মানে আপনি দেশদ্রোহী হবে। তো কৈফিয়তটা দিচ্ছে একটা কে, ইউনাইটেড স্টেটস এর একটি রাজ্য পশ্চিমবঙ্গ থেকে তার মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, তার কথা হোক বা না হোক যাই হোক দায়িত্ব তো নিয়েছিলেন, তাদের পাশে গিয়ে তো দাঁড়িয়েছিলেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ, কেউ একজন এই 26 জনের পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে? শুভেন্দু রাজনীতি করতে চলে গেছে এয়ারপোর্টে, কেউ একজন বলেছে যে 26 জনের বদলা নেওয়া হয়েছে? একটি লোককে ধরা গেছে ওই 5 জনের মধ্যে, প্রশ্ন করবো না? কৈফিয়ত দিতে হবে না? আপনি ভাববেন যে উত্তর দেবো না, আপনার হাতে কিছু পেটোয়া গদি মিডিয়া রয়েছে, তারা যা বলছে, যা ঢপবাজি করছে তাই হবে, তাই আমাদের বিশ্বাস করতে হবে। এবং এই ধরনের কতগুলো লুম্পেন, এই যে ভোদাটাকে আপনারা দেখছেন, এই লুম্পেনটা লাফিয়ে ঝাঁপিয়ে বেওয়ারিশ মাল, এটা এই ধরনের বিষাক্ত জিনিস যে মিথ্যাচার গুলো করেছিল, আজকে সেই প্রশ্নটাও রাখবো। আর এই যে গলায় মালা দিয়ে বংশীবদন, সঙ্গে যে যায় বংশীবদন না ভাগ্নে মদন ইত্যাদি, তো এরা আজকে বিরোধিতার জায়গায় ছ্যাবলামি করছে। এদের বাড়িতেও গিয়েছিল, সেখানে কীর্তন ফির্তন গিয়ে চলে এসছে। এই যে ছ্যাবলামির জায়গা, অমিত শাহর প্রোডাক্ট এরা সব অন্য দল থেকে যেই আসবে সে অমিত শাহর পদতলে চলে যাবে এবং তার কাছের লোক হবে এবং অমিত শাহ তাদেরকে চালায়। ইজ দ্যাট ডেমোক্রেসি? এই যে লোকটা, ভালো করে দেখে নিন, এই লোকটা মানে জঘন্যের নাম মনে করতে ইচ্ছা করছে না, এবং শান্তির ছেলে এবং সাউ, এও একজন সাউ, এবং ইনি মধ্যপ্রদেশের একজন মন্ত্রী এবং এমএলএ। তিনি কি করেছে, সোফিয়া কুরেশির সম্বন্ধে তিনি বলেছেন যে ও তো পাকিস্তানের এজেন্ট। দেখুন, এটা কর্নেল সোফিয়া কুরেশি এবং তার হাজবেন্ড মেজর তাজউদ্দিন, এবং তাদের একটা ছোট ছেলে আছে, যেও কিন্তু এয়ারফোর্সে জয়েন করবার জন্য প্রস্তুত হচ্ছেন, যাদেরকে স্যালুট জানাতে হয়। তারপরে ওই শান্তির ছেলে কি করে দেশপ্রেমী হয়, দেশদ্রোহী নয়? বিজেপি উত্তর দিন, কি ব্যবস্থা নিয়েছেন আজকে এতদিন বাদে, যে সে কথা বলে বেরিয়ে চলে গেল, তার না গেল মন্ত্রিত্ব, না গেল কিছু। এত বড় মানে গালাগাল মুখে চলে আসছে, আপনারা লিখতে পারেন তলায়। এত বড় শান্তির ছেলে মাদারজাত এত বড় কথাগুলো বললো, তাকে তাড়ানো হলো না, তাকে আদর যত্নে তার জায়গাতে রাখা হলো। এটাকে বলে ফ্যাসিজম। তিনি যা খুশি করতে পারেন, তার কাছে এই খবরটি গেল এই মালের কাছে যে তুমি যা খুশি করতে পারো, কেউ কিছু করতে পারবে না, তোমার বয়াকার ইয়েটাও ছিঁড়তে পারবে না। তো এই ধরনের চুদুর বুদুর কথা বলা কতগুলো থার্ড গ্রেডের লোককে নিয়ে অমিত শাহ চলেন। কৈফিয়ত দেবেন না যে কে দেশপ্রেমী আর কে ফ্যাসিজম করছে? এবং তাকে একদম মাথায় তুলে রাখা হয়েছে দলের মধ্যে। হি ইজ দ্য নেক্সট ম্যান। বিরাট কোহলি, এই বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে যিনি মোটামুটি দল থেকে ফুটিয়ে দিয়েছেন, গৌতম গম্ভীর। এই 1 বছর আগেও তিনি বিজেপির সাংসদ ছিলেন দিল্লির একটি কেন্দ্র থেকে। আমি গৌতম গম্ভীরকে বেসিক্যালি ফ্যান। আজকে টোটাল ক্রিকেট দলটা চলছে অমিত শাহ ছেলে জয়শার ইঙ্গিতে। কে সেই জয়শাহ? উত্তর দিন। কার দৌলতে? আজকে অমিত শাহ ছেলে না হলে এই লোকটা কোনোদিন ক্রিকেট বোর্ডের ধারে কাছে যেতে পারতো?
কয়েক লাখ টাকা নিয়ে ব্যবসায় নেমেছে এবং আজকে সে ছড়ি ঘোরাচ্ছে আইসিসিতে, কারণ তিনি অমিত শাহ ছেলে, এছাড়া তার কোনো পরিচয় আছে কি? অর্থাৎ অমিত শাহ যা বলবে মুমকিন হয়, এবং তার ছেলে আজকে ছড়ি ঘোরাচ্ছে এমন যে তার পেয়ারের গৌতম গম্ভীরকে তিনি ইয়ে করেছেন, দলের কোচ করেছেন। এবং গৌতম গম্ভীরের লেটেস্ট খবর যেটা গতকালের আনন্দবাজারের পোর্টালেও পেয়েছি খানিকটা খবর, আর খানিকটা জোগাড় করেছি, এই দুজনকে বার্তা দেওয়া হয়েছিল যে তোমরা ফুটে বড় দল থেকে, তার হয়তো তোমাদেরকে দলে রাখবো না। বিরাট কোহলি কিন্তু চোখের জল ফেলে দল থেকে গেছেন, রোহিত শর্মা এমনি গেছেন, দুজনকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে। দ্যাট ইজ কল ফ্যাসিজম। ফ্যাসিস্টে ভর্তি হয়ে রয়েছে আজকে ভারতবর্ষের নানান দিক। প্রশ্নের উত্তর দিতে হবে না? এই যে দেখুন সিপিএম এর কীর্তি, তারা বলছে যে না নরেন্দ্র মোদীকে ফ্যাসিস্ট বলা যাবে না। কে বলছে? প্রকাশ কারাট। আমি বলেছিলাম এই জিনিস কি, দেখুন লেখাটা দেখুন তো। এই সমস্ত কিছু এদের এজেন্ট এবং গদি মিডিয়া যারা একেবারে ক্রমাগত মিথ্যা কথা বলছে, যেমন মিথ্যাগুলো কিরম জানেন তো? ধরুন ওই রাবিশ চ্যানেলে দেখাচ্ছে যে করাচি দখল হয়ে গেছে, এই মালটা করাচি দখল হয়ে গেছে লাফাচ্ছে। তখনই প্রথম শ্রেণীর প্রথম বাজারি পত্রিকার চ্যানেলটি বললো করাচি কেন, তার সঙ্গে ইয়েও দখল হয়ে গেছে, আপনার পাকিস্তানের রাওয়ালপিন্ডি দখল হয়ে গেছে, আর ইয়েও দখল হয়ে গেছে, কি বলে আরেকটা জায়গা, লাহোর দখল হয়ে গেছে, সমস্ত জায়গা। এবং তারা ছবি দেখালো যে বোম পড়েছে এবং চৌচির হয়ে গেছে লাহোর না করাচির কোন একটি কেন্দ্র, পরে জানা গেল এটা ফিলাডেলফিয়ার ছবি। তাহলে এরা আমাদের দেশের মুখপাত্রের কাজ করছেন, আমাদের কাছে সত্যিটা তুলে ধরবেন। এরা একেবারে স্ট্রেট সরকারের দালালি করছেন, দেশপ্রেমী এরা। এরা যুদ্ধের সমস্ত বিবরণ দিয়েছে, সমস্ত মিথ্যে। এবং একজনকে কম্পিটিশন, একজন বলছে করাচি গেছে, সে বলছে না করাচি শুধু যায়নি, তার সঙ্গে রাওয়ালপিন্ডিও গেছে, আরেকজন বললো করাচি, রাওয়ালপিন্ডি এবং লাহোর গেছে, এবং পুরো পাকিস্তান আমাদের কবজায় চলে সব উড়িয়ে দিয়েছে। কোথায় কি? পরের দিন ভোবা দেখা যায় যে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আজকে কেন তার কৈফিয়ত দিতে হবে না? শুক্রবার সকালে জুম্মাবারে আমি প্রশ্ন করছি যে পাকিস্তান তো দিব্যি আছে, কি হয়েছে? বালুচিস্তানে একটা গন্ডগোল আছে ঠিকই, তাহলে কখনো বাংলাদেশ কখনো পাকিস্তান এই যে রংবাজি গুলো করাচ্ছে, এবং এই ব্যাপারে আপনাদের কাছে কৈফিয়ত চাইলে আপনার মুখে কুলু পেটে রেখে দেবেন। তাহলে বলুন তো বাপের বেটারা, যে একেবারে ডোনাল্ড ট্রাম্প যখন মুখে ঝামা ঘষে দিয়ে গেল যে আমি বলেছি বলে ওরা উইথড্র করেছে, ব্যবসাপত্র বন্ধ করে দেবো, তারপরে আর মুখ থাকে কিছু? তারপরে লড়ে যাচ্ছেন, সিঁদুর বিক্রি করছেন। তো দিস ইজ কল ফ্যাসিজম। আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী বা এখন কেউ হয়তো আর্মির বিরুদ্ধে, আমি একবারও বলছি না আর্মির বিরুদ্ধে কোনো কথা বলতে, আর্মিরা আমাদের মাথার উপর, আরে আমি তো নিজেই আর্মি ফ্যামিলি, আমার বাবা তো আর্মিতে ছিল, পিসমশাই মারা গেছেন, বারবার রোজ এক কথা বলতে ভালোও লাগে। তো আমি সেই পরিবারের ছেলে হিসেবে দাবি করছি যে এই ২৬ জনের মৃত্যুর প্রতিশোধের কি হলো মমতা দিয়ে, আপনি অন্তত এগিয়ে গিয়ে প্রশ্ন করুন। বাকিদের জায়গা কি আছে সেটা তো অন্য কথা। এই প্রশ্ন আপনাকে তুলতে হবে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা জায়গায়, যে নির্মম ২৬ জনকে মারা হয়েছে, এবং তার মধ্যে বাংলার একটি জওয়ানও ছিল মুসলিম, শেখ রাজু না কি নাম, নামটা জাস্ট মনে আসছে না। তাহলে হিন্দু মুসলমান কেন করা হচ্ছে? ইয়ে শুভেন্দু অধিকারী কৈফিয়ত দেবেন না? ফলে আমাকে বলতেই হচ্ছে চুপ, দেশে ফ্যাসিজম চলছে, প্রশ্ন করা চলবে না। তাহলে হয় হাজতে ঢোকাবে, তা নয়তো আপনাকে দেশদ্রোহী বলা হবে। কিন্তু আমি আমার দেশকে ভালোবাসি, বা আমরা প্রত্যেকে আমাদের দেশকে ভালোবাসি, আমরা বলবো সত্যটা প্রকাশ করুন, এবং সেগুলো কোনো ন্যাশনাল চ্যানেল বা কোনো জায়গা থেকে আপনারা পাবেন না। ফলে পোর্টালগুলোর দিকে নজর দিন, দেখুন একেবারে ফায়ারিং করছে একজনের পর একজন। তাদের উপরই ভরসা রেখে বলতে পারি আমাদের ভারতবর্ষে সৈনিকরা যে লড়াই করেছে তাকে সেলিউট জানাই, এবং তাদের পায়ের ধুলো নিয়ে বলি যে ফ্যাসিজমটা এবার বন্ধ হোক। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ।